কিছুক্ষণের মধ্যেই রকি ওর লোকজন নিয়ে শ্রেয়ার বাড়িতে চলে এলো। অয়ন যাওয়ার জন্য রেডি হয়েই ছিল। বেরোনোর সময় শুধু ও বিক্রমবাবুকে কল করে বলে দিল যেন তিনি শ্রীমন্তী আর শ্রেয়ার সুরক্ষার জন্য কিছু লোকজন পাঠিয়ে দেন। তারপর শ্রীমন্তী আর শ্রেয়াকে অয়ন বলল, তোমরা নিজেদের খেয়াল রেখো, আমরা পরের সপ্তাহে একসাথে কালিম্পং গিয়ে প্রচুর মজা করব, কেমন? শ্রেয়া শ্রীমন্তী অয়নের কথায় সম্মতি জানাল। অয়ন বাইরে যাওয়ার জন্য পেছন ফিরতেই ওর হাবিকে চলে যেতে দেখে শ্রীমন্তীর মনটা যেন কেমন নরম হয়ে গেল। আমি তো অয়নকে আজ আমার মনের কথাটা বলতে যাচ্ছিলাম, কিন্তু কথাটা অসম্পূর্ণই রয়ে গেল। ওকে চলে যেতে দেখে আমার খুব অদ্ভুত লাগছে। না না, আজ আমি কথাটা না বলে অয়নকে যেতে দেব না। শ্রীমন্তী মন শক্ত করে ফেলল। সে দৌড়ে গিয়ে অয়নকে বাধা দিয়ে বলল, শোনো, আমার তোমাকে একটা কথা বলার আছে হাবি। শ্রীমন্তী কি তার মনের কথাটা আদেও বলতে পারবে? অয়নের সাথে দুর্গাপুরে কি হবে? অয়ন কি ভিকি ভাইকে বাঁচাতে পারবে? অয়নের হাতটা ধরে শ্রীমন্তী বলল, হাবি, আমি তোমাকে মিস করব। শ্রীমন্তী শেষ মুহূর্তে ওর মনের কথাটা বলতে পারল না, কিন্তু ওর কথাটা শুনে অয়ন খুব খুশি হল। সে হাসি মুখে শ্রীমন্তীর কথার উত্তর দিল, আমিও তোমাকে মিস করব বেবি, নিজের যত্ন নিও। এইটুকু বলেই ও রকিকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। অয়ন আর রকি সিদ্ধান্ত নিয়েছিল তারা ট্রেনে করে দুর্গাপুরে যাবে। দুজনে দ্রুত স্টেশনে পৌঁছে টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। অয়ন গত ৩ বছরে শহরের বাইরে যায়নি। জানালার বাইরে তাকাতে তাকাতে ওর মনে অনেকগুলো চিন্তা ভিড় করে আসছিল, আর ও শ্রীমন্তীকে খুব মিসও করছিল। কিছুদিন ধরে শ্রীমন্তী এবং ওর মধ্যে ঘনিষ্ঠতা অনেকটা বেড়ে গেছে। আমি এখানে থেকেও এখানে নেই শ্রীমন্তী, আমি এখনও তোমার সঙ্গেই আছি। সে সত্যিই ট্রেনে থেকেও ছিল না, কারণ তার মন আর মাথায় শুধুমাত্র শ্রীমন্তীর সঙ্গে কাটানো মুহূর্তগুলোই ঘুরছিল। যখন ট্রেনটা একটা স্টেশনে এসে থামল, ওদের কামরায় একজন মাঝবয়সী মানুষ এসে বসল। সেই লোকটি তার টিকিট দেখে সিট নাম্বার মিলিয়ে অয়নের সামনে এসে বসে পড়ল। অয়ন আর রকি দুজনেই খুব সাদামাটা পোশাক পরেছিল, তাই লোকটা তাদের খুব বেশি পাত্তা দিল না। কিছুক্ষণ পরে একটা বেশ সুন্দর দেখতে মেয়ে এসে ঢুকল ওদের কামরায়। মেয়েটা পা থেকে মাথা পর্যন্ত ব্র্যান্ডেড পোশাক পরেছিল। সেই মেয়েটির নাম নন্দিনী সেন, এবং টিকিটে সিট নাম্বার চেক করেই তার মুখটা বেজার হয়ে গেল। তার চোখে অহংকার ঠিকরে পড়ছিল। সে স্যুট পরা মোটা লোকটাকে সম্পূর্ণ উপেক্ষা করে অয়নের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ইউ, চেঞ্জ দ্য সিট উইথ মি। অয়ন সেই মেয়েটার কথায় ভ্রুক্ষেপ না করে বাইরে তাকিয়ে থাকল। এটা দেখে মেয়েটা বিরক্ত হয়ে বলল, তোমার কি ভদ্রতাবোধ একদমই নেই? তুমি জানো না কিভাবে মেয়েদের সাথে ভদ্রলোকের মতো আচরণ করতে হয়? অয়ন এবার মেয়েটার দিকে ফিরে মৃদু হেসে বলল, না, জানি না। এটা শুনে মেয়েটা আরও বিরক্ত হয়ে গেল। সে কিছু বলার আগেই সামনে বসা মধ্যবয়সী লোকটা বলল, আরে তুমি এত সুন্দর একটা মেয়ে, তোমার এসব লোকেদের সাথে ঝগড়া করা একেবারেই উচিত নয়। তুমি এসো, আমার সিটে এসে বসো বরং। আমি আমার সিটটা ছেড়ে দিচ্ছি তোমায়। বলেই লোকটা তার সিট থেকে উঠে অন্য পাশে গিয়ে বসল। নন্দিনী ট্রেনে ওঠার পর থেকেই লোকটা তাকে দেখছিল। আসলে নন্দিনী খুব সুন্দরী। ওর মুখটা ছিল ঠিক যেন একটা পরীর মতো। নন্দিনী একজন স্টুডেন্ট। লোকটা ভাবছিল একটু চালাকি করলে সহজেই সে নন্দিনীকে পটিয়ে ফেলতে পারবে। তার কোনো প্রয়োজন নেই। সেই লোকটাকে নন্দিনীর একটুও পছন্দ হলো না। যেভাবে লোকটা তাকে দেখছিল তাতে বোঝাই যাচ্ছিল ওর উদ্দেশ্য ভালো নয়। কিন্তু তাহলে তুমি কোথায় বসবে? তুমি তো আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। লোকটা হাসি মুখে বলল, আপনার তাতে কি? নন্দিনী লোকটিকে পাত্তাই দিল না। তারপর সে গিয়ে রকির সামনে সিটটায় বসে পড়ল। কিন্তু সেই ক্রমাগত জ্বলন্ত চোখে অয়নকে দেখে চলেছিল, যেন সে পারলে ওকে খেয়েই ফেলবে। অয়ন সেটা লক্ষ্য করেও মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকল। ও নন্দিনীর দিকে কোনো মনোযোগই দিল না। আমার সাথে সব চালাকি করে কিচ্ছু হবে না। তোমার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এরকম ছেলেরা প্রথমে মেয়েদের ইগনোর করে, আসলে ভয় পায় যে যদি রিফিউজ করে দেয় কেউ, কিন্তু তারপর নিজেরাই মেয়েদের পেছনে পড়ে যাবে একদম। সব জানি। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ এরকম করতে পারো তুমি। নন্দিনী মনে মনে বলল। নিজের সৌন্দর্যের ওপর তার ভীষণ অহংকার ছিল। সে মনে করেছিল অয়নও আর 5টা সাধারণ ছেলের মতোই।
আমার নাম জয়ন্ত মিত্র। তোমার নাম কি? সেই মাঝবয়সী লোকটা হাসি মুখে জিজ্ঞাসা করল। শাট আপ! নন্দিনী জয়ন্ত মিত্রর দিকে না তাকিয়েই উত্তর দিল। নন্দিনী জয়ন্তকে উপেক্ষা করলেও সে কিন্তু কিছু মনে করল না। তুমি কি দুর্গাপুরে পড়তে যাচ্ছ? ওখানে বেশ ভালো কিছু কলেজ আছে, আমার ওখানে বেশ পরিচিতিও আছে। আপনার পরিচিতি আছে কি নেই সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, নন্দিনী বেশ বিরক্ত হয়ে বলল। জয়ন্ত মিত্র কিন্তু এর পরেও কথা থামাল না। সে আবারও বলল, আরে এখন তোমার ইন্টারেস্ট না থাকলে কি হবে? যদি আমাদের বন্ধুত্ব হয়ে যায় তবে কিন্তু তোমারই লাভ। যে কোনো সমস্যায় আমি তোমাকে সাহায্য করতে পারি, আর যদি কখনো তোমার টাকার প্রয়োজন হয় তাও আমাকে জানাতে পারো। কি ভাবছেন আপনি আমাকে? আপনার কি মনে হয় কিছু টাকার জন্য আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব? আমার নিজের অনেক টাকা আছে, তাই আমার আপনার কাছ থেকে টাকা নেবার কোনো প্রয়োজন নেই, নন্দিনী জয়ন্তকে সোজাসুজি বলল। এটা শুনে এবার জয়ন্তও চুপ হয়ে গেল, আর নন্দিনীর সাথে কথা বাড়ানোর চেষ্টা করল না সে। শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।